মেয়েটি নিজেকে সামলাতে না পেরে পাথরের মূর্তিটিকে চুমু খেলো, কারণ সেটি দেখতে খুব সুদর্শন ছিল। তাকে যা অবাক করলো তা হলো পর মুহূর্তের মধ্যেই মূর্তিটি কেঁপে উঠল। মেয়েটির মনে হলো সে স্বপ্ন দেখছে, তাই সে মূর্তিটিকে আরো কয়েকবার চুম্বন করলো, কিন্তু ভুলবশত তার মুখের কোণে একটি পাথরের আঘাত লেগে গেল। মূর্তিটিতে তার রক্ত লেগেছিল। পর মুহূর্তে পুরো মূর্তিটা সোনালী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। মূর্তিটা জীবন্ত হয়ে উঠল। সে তাকে বলে দিল সে কে। সে ছিল তৃতীয় রাজপুত্র। 40 বছর আগে তার চাচা তাকে ফাঁদে ফেলেছিল। তাকে বন্দী করে পাথরের মূর্তিতে পরিণত করা হয়েছিল। তার চাচা সিংহাসন দখল করে রাজা হলেন। মেয়েটিকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তার বাবা মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। তাদেরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে হত্যা করা হয়েছিল। তাই রাজকুমার মেয়েটির কাছে সাহায্য চেয়েছিলেন যাতে তিনি সিংহাসন পুনরুদ্ধার করতে পারেন। এর বিনিময়ে সে তার প্রতিশোধ নেবে। সে তাকে তার রানীও বানাবে। মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে সবচেয়ে বেশি প্রতিশোধ চেয়েছিল, কিন্তু সে ভাবেনি যে সে তার রক্ত চাইবে। একটি বাটি 7 দিনের রক্তের বন্ধন ভাঙতে পারত, যার মূল্য তাকে 10 বছর বয়সেই দিতে হয়েছিল। ব্যাপারটা প্রায় এমন ছিল যেন সে প্রতিশোধের জন্য নিজের জীবন বিক্রি করে দিচ্ছে। কিন্তু মেয়েটি মোটেও ভয় পায়নি। যতক্ষণ না তার শত্রুরা তাদের অপরাধের জন্য শাস্তি পায়, সে তৎক্ষণাৎ মরতে প্রস্তুত ছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে তার কথায় রাজি হয়ে গেল। সে যুদ্ধজিম একটি ছোড়া বের করলো। কোনো দ্বিধা ছাড়াই সেটি গিলে ফেলল। তীব্র যন্ত্রণার এক জ্বালা তাকে ঘিরে ধরল। এক মুহূর্তে তার কালো চুল সাদা হয়ে গেল। স্বাধীনতা ফিরে পাওয়ার পর রাজকুমার মাটিতে শুয়ে থাকা মেয়েটির কাছে গেলেন। মেয়েটি ভেবেছিল যে সে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে, কিন্তু সে আহত মেয়েটির দিকে তাকিয়ে নির্বিকারভাবে একটি যুদ্ধজীর্ণ ছোড়া তুলে নিল। তার চোখে কোনো দয়া ছিল না, কোনো পরোয়াও ছিল না। তিনি তৎক্ষণাৎ তাকে রাজকীয় সমাধিক্ষেত্রের একটি মানচিত্র তৈরি করার আদেশ দিলেন, কারণ প্রতিশোধ নেওয়ার জন্য তার হাতে মাত্র 7 দিন সময় ছিল। আর রাজার সবচেয়ে বিশ্বস্ত অনুচর আজ রাতে পরিদর্শনে আসার কথা ছিল। রাজকুমার তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। সে একবার মেয়েটির বানানো মানচিত্রটি দেখেছিল আর সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করে ফেলে। রাজকুমার মেয়েটিকে বলল তাকে কফিনগুলো থেকে ফসফরাসের গুঁড়ো খুঁড়ে বের করতে বলা হলো এবং সেটা মিথেন গ্যাসে ভরা জায়গায় রাখতে বলা হলো। রাজকুমারের পরিকল্পনা মতোই ইউনিক ওয়াং দুজন প্রহরীকে সঙ্গে নিয়ে প্রবেশ করলো। রাজকুমার সলতেতে আগুন ধরিয়ে দিল। বাতাসে হালকা সবুজ আগুন জ্বলে উঠল, যা ড্র্যাগনের আকৃতির এক ভূতে পরিণত হলো। কুসংস্কারাচ্ছন্ন ইউনিকের পা ভয়ে কাঁপতে লাগলো। 2 প্রহরী আলাদা হতেই রাজকুমার দ্রুত বেরিয়ে এলেন। সে দ্রুত দুজন প্রহরীকেই হত্যা করলো। ইউনিকের প্রতিক্রিয়ার আগেই রাজপুত্র তার সামনে এসে দাঁড়ালো। ইউনিক তার মুখটা চিনতে পারল। সে ভয়ে চিৎকার করতে লাগলো। রাজপুত্র তাকে কথা বলতে দিল না। সে সরাসরি তার ঘাড়ের হাড় ভেঙে দিল। এরপর রাজপুত্র ইউনিক ওয়াং এর পরিচয় ব্যবহার করে তার হাতের লেখা নকল করে রাজধানীতে অনেকগুলো ভুয়া বার্তা পাঠায়। প্রথম বার্তাটি ছিল যে পূর্ববর্তী রাজবংশের ধন সম্পদ সমাধিতে পাওয়া গেছে এবং সেগুলো গোপনে নিয়ে যেতে হবে। এইভাবে তিনি কবর থেকে 3000 রাজকীয় সৈন্যকে সরিয়ে দিলেন, যা তার পরবর্তী পদক্ষেপের পথ পরিষ্কার করে দিল। দ্বিতীয় বার্তাটি অন্য রাজকুমারের কাছে পাঠানো হয়েছিল। রাজপুত্রের সবচেয়ে বড় শত্রু কে ছিল এ ব্যাপারে প্রমাণ ছিল, যা তা প্রমাণ করে দিয়েছিল। রাজপুত্র দুর্যোগ ত্রাণ তহবিলের সম্পদ চুরি করেছিল, যা সে ইউনিকের নোটবুক থেকে পেয়েছিল। পরবর্তী 7 দিনের জন্য রাজকুমার গোপন কক্ষে থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে লাগলো। তার ঘুমানোর প্রয়োজন ছিল না, তার খাওয়ারও প্রয়োজন ছিল না। সপ্তম রাতের শেষে তার মুখ সাদা দাগে ছেয়ে গেছিল। এটা স্পষ্ট ছিল যে সে আবার পাথরে পরিণত হতে চলেছে। সে মেয়েটিকে বলল যে এই জায়গাটা যেন সে ভালোভাবে রক্ষা করে। যখন রাজধানীতে বিশৃঙ্খলা দেখা দেবে, সেটাই হবে তার প্রতিশোধ নেওয়ার সুযোগ। এই বলে রাজকুমার পাথরের পাদদেশের দিকে এগিয়ে গেলেন। মাঝরাতে তিনি আবার পাথরের মূর্তিতে পরিণত হলেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে বা এই রকম আকর্ষণীয় ভিডিও সবার আগে পেতে এক্ষুনি মাহমুদ এক্সপ্লেইন পেজটি ফলো করুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। কমেন্টে আপনার মতামত জানান।